ভূতবাগানের কথামালায় আজ শুনছেন আব্দুল জব্বার রচিত গল্প তৈলসমতি পাহাড়ি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রফেসর হয়ে এলো নাজিম উদ্দিন। হুগলির ফুরফুরা শরীফের কাছে তাদের বাড়ি। কলকাতায় তাদের পৈতৃক ব্যবসা আছে, বই বিক্রি আর বাইন্ডিংয়ের। কলকাতায় থেকেই পড়াশুনো করেছে নাজিম। বিয়ের পর চাকরিও মিলে গেল। ফার্স্ট ক্লাসের ওপর তলায় নম্বর মিলিয়েছে তার। ডক্টরেটও করেছে। স্ত্রী জাহানুরা লাজুক আর ভীতু স্বভাবের মেয়ে। গ্রাম থেকেই বিয়ে পাশ করেছে। তাকে নিয়ে আসতে হলো বর্ধমানে। ট্রেনে চড়তেও তার ভয়। সে ভয় ক্রমে ক্রমে অবশ্য কেটে গেল। নাজিম এক মুসলিম পরিবারে সপ্তাহখানেক কাটানোর পরে শহরের পশ্চিম দিকের একটি বাগানের মধ্যে চমৎকার একখানা 4 কামরার দোতলা বাড়ি ভাড়া পেল। পেছনে শান বাঁধানো বড় পুকুর, গাছের বাগান, কবরখানা, ভাঙা পোড়া হাওয়াখানা। জমিদার শ্রেণীর লোক যারা এ বাড়ির মালিক, সবাই নাকি বাংলাদেশে চলে গেছে। কেয়ারটেকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক কেরানি, ফর্সা পাতলা চেহারার আধবুড়ো গোলাম হোসেন খাঁ। এমন বাড়ি পড়ে থাকে কেন, এ প্রশ্ন অবশ্য মনে এসেছিল নাজিমের। গোলাম হোসেন উত্তর দেয়, কে নেবে? কার এমন ধক আছে? তাছাড়া নির্জনতা আপনি যেমন ভালোবাসেন, সবাই কি তাই চায়? 3 দিকেই ফাঁকা মাঠ। গোটা বাড়িটাই মাত্র 500 টাকা। সে 2-3টে টিউশনিতেই জোগাড় হয়ে যাবে। কাজের মেয়ে গোলাপি বিবিকে আনতে হয়েছে দেশ থেকে। রাধা ভাড়া তার চমৎকার হাত। তাছাড়া একাই বা জাহানারা থাকবে কি করে? বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় কাছের দোকানে সাবান, সেন্ট, পাউডার, পাউরুটি, মাখন, বিস্কুট কেনার পর দোকানদার কোথায় কোন বাড়িতে সে উঠেছে জেনে নেবার পর বলেছে, ওটা তো ভূতের বাড়ি, ওখানে কেউ থাকতে পারে না, সবাই পালায়। হেসেছে নাজিম। বলেছে, আমি ভূতে বিশ্বাস করি না। যাদের বুদ্ধি কম, সাহস নেই, আধিভৌতিক কল্পনা আছে, তারা নিজের ছায়াকে ভূত দেখে। কথাটা জাহানারাকে বলেনি। এমনিতেই সে ভীতু, যোগ দেখলেই লাভ দেয়। গোলাপি কিন্তু খুব সাহসী মেয়ে। একাই থাকবে সে নিচের ঘরে। প্রথম 2 দিন অবশ্য দোতলায় পাশের ঘরে ছিল। রাত্রে বাঁশবনের দিকে কবরখানায় কি যেন শব্দ হয়, দীর্ঘ সুরেলা লয়ে, ক্যাও। জাহানারও কানে পড়েছে। কি শব্দ গো ওটা? ও কিছু না, ঘুমো। রাত জাগলে মাথা গরম হয়। তখন টিকটিকির ডাক শুনে মনে হয় স্কুটার ছুটে গেল। কাটা বাঁশ লম্বা লম্বা হয়ে তেঁতুল গাছের ওপর শুয়েছে। বাতাসে দোলা খেলে ডালের গায়ে ঘর্ষণ খায়, সেই ক্যাও করে শব্দ ওঠে। বড় মাছের ঘাইও শোনা যায় পুকুরে। এটা নাকি পিড়ের পুকুর। কেউ মাছ মারে না। তেঁতুল গাছে অজস্র তেঁতুল হয়, কেউ পারে না। কাঠ বিড়ালিতে খায়। পুকুরের পানি স্বচ্ছ হলেও জলজ ঘাসের জন্য যেন কালো দেখায়। জাহানারা প্রতি ওক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে সুর করে। তার ধারণা ভূত থাকলে তাতে ভেগে যায়। গোলাপি আবার 1 কাঠি বাড়া। বলে, ভূত কলমা দূরতে ভাগে বটে, মামদ ভূত হলে ভাগে না গো বৌমা। মামদ ভূত নাকি মুসলমান লোকের রূহ বধ হয়ে গেলে হয়।
যারা গলায় দড়ি দিয়ে কিংবা বিষ খেয়ে অথবা পুকুরে ডুবে মরে, অনেক কষ্ট পেয়ে মরে, তারা। কথাগুলো যেন জাহানার মনে গেঁথে যায়। গোলাপি বিবি উত্তর দিকে ঘোষপাড়া থেকে দুধ আনতে যায় আর এ বাড়ির অনেক কথা শুনে আসে। সব কথাই সে বলে জাহানারাকে। রং চড়ায়ও মাঝে মধ্যে কথার। এই বাড়ি নাকি অভিশপ্ত, তিনটে লোক মরেছে। পুকুরে ডুবে মরেছে একটা বউ। ওই পুকুরে সে গা ধোয় আর চুল ঝাড়ে সানের ঘাটে শব্দ করে। আমাবস্যার পূর্ণিমা রাতে তাকে নাকি দেখা যায়। বিষ খেয়ে মরেছে মেজকর্তা, সেই বউটার স্বামী। নাজিম সব শোনে, আমল দেয় না। বলে ভূতের গল্প সবই মানুষের বানানো, উদ্দেশ্য ভয় দেখানো বা মজা করা। দুর্বল লোক বুদ্ধিহীন হলে সে নিজেকেই ভুল করে নিজেই কাবু হয়। এসব বিশ্বাসে ইমন হারায়, মনে মনে ভূত প্রেতকেই পুজো করে। একদিন রাতে নাজিম কিন্তু বিভ্রান্ত হয়ে গেল। কার যেন পায়ের শব্দ দোতলার বারান্দার ধরে এগিয়ে যায়। জাহানারা তখন ঘুমোচ্ছে। গোলাপি বিবিও নিচের ঘরে নাক ডাকছে। ঘর তোর সব বন্ধ। ছাদের ওপর কি যেন ঝাঁপ দিয়ে পড়ল। এ শব্দটা খিরিস গাছের ডাল বেয়ে এসে ভাম বা উদবিড়াল পড়ায়ও হতে পারে। কোনো কোনো এলাকায় এই প্রাণীটাকে মাছ বাকরোলও বলা হয়, কিন্তু স্পষ্ট যেন মানুষের হাঁটার শব্দ। দুম দুম করে চলে যায়। বাঁ হাতে টর্চ আর ডান হাতে লোহার রড নিয়ে খুব আস্তে আস্তে বেরোয়। অবশ্য দৌড় খোলায় একটু শব্দ হয়ে যায়, কিন্তু কেউ কোথাও নেই। নিচে নেমে আসে, ভিজে পায়ের দাগ। বাথরুম থেকে গোলাপির ঘরের দরজা পর্যন্ত। গোলাপি তাহলে বাইরে গিয়েছিল, তাই হবে। পুরুষদের মতো খরমপা নয়, পেট চাপা একটু ছোট্ট ছোট্ট পায়ের ছাপ। এসে শুয়ে পড়ল। এটা সেটা দেখে নানান কিছু সন্দেহ করে মাসখানেক কেটে গেল। মানুষ আশ্চর্য হয়, নাজিমেরা এখনো বাস করছে। নাজিম বলে, আমি তো ভূত ছাড়াতে যাই। হাসে সে। কিন্তু এক রাত্রে গোলাপি গো গো করে কাঁদতে লাগলো। অস্পষ্ট ভাষায় কেবল গোয়াতে থাকে অনেকক্ষণ। গলা টিপে ধরেছে কেউ। নিচে নেমে এসে ডাকে নাজিমা। দৌড়ে ঘা মারে। কতক্ষণ পরে জেগে যায় গোলাপি। ঘামে ডুবে গেছে তার সর্বশরীর। বলে, একটা বিস্তর চুলালি কালো শাড়ি পরা বউ আমার বুকে চেপে বসেছিল। আমাকে জোর করে যেন গোসল ভরা নিমছাল পেশা কষ খাওয়াতে চায়। তুমি খেলে না কেন? তোমার রোগ ভালো হয়ে যেত। মহিলা মামদো ধরেছিল তোমাকে। সে কারো ভালো বই মন্দ করে না বলে হাসে নাজিম। জাহানারাকে বলে, আসলে গোলাপি তেল ঝাল চর্বি জাতীয় খাবার খেয়ে হজম হয়নি, পেটে গ্যাস জন্মেছে। ব্রেনের শিরা বিশ্রাম নেয় ঘুমের সময়, কিন্তু উত্তপ্ত হওয়ার ফলে ওইসব মনের বা চিন্তার অথবা ধারণার ছবি তৈরি হয়ে স্বপ্ন দেখায়। ক্রমেই সব তত্ত্ব ঠেলে দিয়ে বছর কেটে গেল। আর ভয় নেই। কোনো প্রকৃতির কারণে সূত্র খুঁজে না পেয়ে বুদ্ধি হারায়নি নাজম। তাদের পুত্র সন্তান এসে গেল। শুরু হলো এবার মামদোর উৎপাত। 21 দিন যাবার পর বাচ্চার দোলা যেন কোন অদৃশ্য শক্তির টানে দুলতে থাকে। বাচ্চা কাঁদলে কে গালে থাবা মেরে মেরে থামায়। রান্নাঘরের মধ্যে থেকে মনে করছে বোধহয় গোলাপি, কিন্তু কই না, সে তো তখন ঘাটে মাছ রগড়াচ্ছে।
কে বাচ্চাকে তাহলে বোতল ধরে দুধ খাওয়ালো? নিচে খালি বোতল বসানো আছে। ক্রমেই আরও ঘন হয়ে এলো সেই আসা যাওয়া। নাজিম ছাত্রদের পড়ান, খাতা দেখা, ডিউটিতে যাওয়া নিয়ে ব্যস্ত, স্কুটারে যাতায়াত করে। একদিন বাচ্চাকে দুধ খাইয়ে তাকে কোলে নিয়ে বসে বসেই ঘুমিয়েছিল। কে যেন খুব কাছে আলতো হাতে বাচ্চাকে তুলে নিয়ে শুইয়ে দিয়ে তাকে ঠেলে ঠেলে শুইয়ে দিল। ভয়ে চোখ মেলল না জাহানারা। কি করে দেখা যাক। মাথার চুলে তেল দিয়ে আঁচড়ে দিচ্ছে, পা টিপে দিচ্ছে। বলল, গোলাপি বুবু, গোলাপি বুবু নাকি? হ্যাঁ উত্তর পেল। অকাতরে ঘুমিয়ে গেল জাহানারা। ছুটি পড়তে তারা বাড়ি এলো। গোলাপিও এলো সঙ্গে। বাড়ি পড়ে রইল তালা চাবি আটা। কোনো চোর ডাকাতও ওখানে যাবে না। ফিরে এসে দেখল সত্যিই তাই। ঝাটপাট দেওয়া চকচকে ঘর কন্যা। 3-4 ঘন্টা হলো তারা ফিরেছে। গোলাপি রান্নার জোগাড় না করে ছেলে বয়ে এসে ঘুমিয়ে গেল। যদিও গোলাপি রান্না করেছে, তবু গল্প ফাঁদে। গরম ভাত, তরকারি, রান্না বান্না করা তো আছেই। ডাল, কলিজি আর আলু ভাজা, সেদ্ধ ডিম। কে এসব করে রাখলো? আমরা আজ আসবো জানলই বা কেমন করে? নাজিম এ রহস্যের কিছু সমাধান খুঁজে পেল না। তবু অদৃশ্য কেউ অমঙ্গল তো করেনি। দুর্ঘটনা না ঘটলেই হলো। রোজ রান্না করে রাখলে তো আরও ভালো। তাহলে বিবি গোলাপজানকে বিদায় আদায় করে দেই। জাহানারার স্বপ্নে একদিন দর্শন দিল একটি বউ। কে তুমি ভাই? এবাড়ির মেজে বউ, রঙ্গিলা বেগম। তুমি প্রেতাত্মা হয়ে গেছো? হ্যাঁ, মেয়ে মামদো। আমি তোমার বাচ্চাকে ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। আমার মেজকর্তা আমাকে গলা টিপে মেরে ফেলে পুকুরে ডুবিয়ে দেয়। তুমি আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো রকম ক্ষতি করব না। তোমার স্বামীও মামদো ভূত হয়েছে? হ্যাঁ, শ্বশুরও। এই বাড়ির সবাই বাংলাদেশে চলে যেতে তারাও তাদের খোঁজে চলে গেছে, আর আসে না। স্বপ্নের ব্যাপারটা জাহানারা নাজিমকে বলতে সে কিছু উত্তর দিতে পারল না, শুধু তাকিয়ে রইল। এরপর জাহানারার আর সহজে ঘুম ভাঙে না। সে ঘুমোলেই অন্য জগতে চলে যায়। কত রকম স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে সে ভালোবাসে। বড় ডাক্তার দেখানোর পর জাহানারার সুস্থতা ফিরে এলো। তেলের সমাধি, বাড়ির অপবাদ দূর হয়ে গেল। এসব কীর্তিকলাপের গল্প প্রতিবেশীরাই বানায়।